আজকে ইউপিএসসি ইপিএফওর যে দুটো মেন পেপার, যেটা কোনো সময় মানে অন্য এক্সামের জন্য যেগুলো করা হয় না, তাদের মধ্যে দুটো পেপার আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডের থেকে এক্সাম দেবে তাদের কাছে জিনিসটা ইজি, বাট যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের কাছে জিনিসটা একটু নতুন, এবং জিনিসটা সম্পূর্ণ নতুন, এবং তাদের কাছে কঠিনও লাগছে ব্যাপারটা। তো যদি সেরকম সিচুয়েশন আসে যে অ্যাকাউন্টিং আরেকটা সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ল আর সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি তো কতগুলো স্কিম পড়লে আমরা বুঝতে পারবো, লেবার ল এর ক্ষেত্রে কটা অ্যাক্ট করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে কটা অ্যাক্ট করতে হবে, এবং সেখানে কিছু থিওরি বেস আছে, সেগুলোকে আমরা একটু দেখব। বাট তার আগে আমি শুরু করব যেখান থেকে, এই দুটো পেপারের মধ্যে আমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই জায়গাটা থেকে আমি বেস থেকে শুরু করব। আজকে বেস ক্লাস হবে, বেসিক ক্লাস হবে। বেসিক ক্লাস দিয়ে একটাতে হবে না, সবকটাই অ্যাকচুয়ালি কোয়েশ্চেন তো তোমাদের মাল্টিপল চয়েস আসবে, সেখানে অঙ্ক করার তেমন কোনো স্কোপ নেই, বড় বড় অঙ্ক দেওয়ার তেমন কোনো স্কোপ নেই। যদি হ্যাঁ ছোটোখাটো অঙ্ক দেয়, কিভাবে অঙ্ক দেবে তোমরা এখন হয়তো বললে বুঝবে না, কিন্তু যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে যে কোন কোন টাইপের সামসগুলো বা প্রবলেমসগুলো তোমাদের সেখানে মানে করতে দিচ্ছে। ঠিক আছে? তো তাও সেগুলো কমপ্লিটলি একদম বেসিক জিনিস। তো বেসিক কনসেপ্টের থেকে যদি শুরু করি, তাহলে সেখানে অ্যাকাউন্টিং এর বেসিক কতগুলো কনসেপ্ট আছে, অ্যাকাউন্টিং কনসেপ্ট বলি আমরা সেটাকে, অ্যাকাউন্টিং কনসেপ্ট। এই অ্যাকাউন্টিং কনসেপ্ট কিছু আছে, অ্যাকাউন্টিং কনভেনশন, আর কিছু আছে বেসিক প্রিন্সিপাল। বোঝাতে বোঝা গেল? বেসিক প্রিন্সিপাল, এই তিনটে জিনিস, কনসেপ্ট, কনভেনশন আর প্রিন্সিপাল। এই জায়গাটা যদি মোটামুটি তোমরা আয়ত্ত করতে পারো, যদি ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো, তাহলে অ্যাকাউন্টস তোমাদের কাছে একদম নতুন সাবজেক্ট, বা একদম আহ, মানে ভয়ের ব্যাপার যেটা রয়েছে অ্যাকাউন্টস নিয়ে, সেটা একদমই কেটে যাবে। কারণ এই তিনটে জিনিসের উপরে, এই যে এই কনসেপ্টগুলোর উপরেই পুরো অ্যাকাউন্টেন্সি, সে যতদূর পর্যন্ত অ্যাকাউন্টেন্সি করো না কেন, টোটাল অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা এই তিনটে বেসিস জায়গার থেকেই বেঁচে আছে, মানে জায়গার থেকে উপরেই বেস করে আছে। এই তিনটে জিনিস থেকেই সমস্ত রকমের প্রবলেম কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটাও যেমন হয়। বিভিন্ন রকমের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তোমাদের আমি কয়েকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়াবো, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 9, 10। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। তাহলে আমি ফার্স্ট, আমি আজকে যেটা শুরু করতে চাইছি, যে অ্যাকাউন্টসের লেকচার যেটা শুরু করতে চাইছি, সেটা হচ্ছে একদম বেসিক প্রিন্সিপালসগুলো নিয়ে আলোচনা করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং যেখান থেকে তোমরা কোয়েশ্চেনও আমি দেখেছি লাস্ট ইয়ার এবং তার আগের বছর দু তিনটে কোয়েশ্চেন তো শুধুমাত্র এই বেসিক প্রিন্সিপাল আর কনসেপ্টসের কনভেনশনের উপর থেকেই দিচ্ছে। সুতরাং দু তিন পাতার জিনিস তেমন কোনো ব্যাপার নেই, শুধু পড়লে যদি দুটো তিনটে কোয়েশ্চেন আমার রাইট হয়ে যায়, তাতে মানে সেটা বরং এক্সট্রা পাওনা। ঠিক আছে? তো আর অ্যাকাউন্টিং পড়তে গেলে, অ্যাকাউন্টেন্সি পড়তে গেলে তো বাদ বাকি জিনিসগুলো লাগছেই। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ আমরা ফার্স্টেই কনসেপ্ট নিয়ে আলোচনা করি। কনসেপ্ট দ্যাট মিনস কোন ধারণার উপরে ভিত্তি করে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি দাঁড়িয়ে রয়েছে, কোন ধারণা বা কোন ভিত্তির উপরে। বুঝতে পারছি? যেমন কোনো কিছু, যেমন সায়েন্সের ক্ষেত্রে দেখি আমরা নিউটনের ল, তার উপরে বেস করে কতগুলো প্রমাণ হয়েছে বা কতগুলো জিনিস হয়েছে। তো সেই রকমই যদি অ্যাকাউন্টিং এরও যদি বলো যে অ্যাকাউন্টিং সিস্টেম, অ্যাকাউন্টেন্সি কিভাবে চলবে, টোটাল আমরা কিভাবে পুরো একটা মানে অ্যাকাউন্টেন্সি দ্যাট মিনস একটা পুরো ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাই যার সাজাবো, সেই ওয়ার্ল্ডের বা সেই ঘর যদি হয়, তার ভিত হচ্ছে অ্যাকাউন্টিং এর কনসেপ্টসগুলো। সেই কনসেপ্টসের মধ্যে সর্বপ্রথম যে কনসেপ্টটা আমরা নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট কি কনসেপ্ট? বিজনেস এন্টিটি কনসেপ্ট। দেখো, যেমন ভাবে আমি শুরু করছি ঠিক সেরকম ভাবেই যাওয়ার চেষ্টা করো, অন্যরকম ভাবে হলে হ্যাপাজার্ড হয়ে যাবে। ঠিক আছে? তো কারণ কোনো সময় তোমরা এই বেসিক কনসেপ্ট পড়লে না, বাদ বাকি তারপরে ট্রায়াল ব্যালেন্স, জার্নাল, লেজার, এইসব জিনিসগুলো মানে যেগুলো মেথড, প্রিন্সিপাল মানে কি বেসিক জিনিসগুলো না শিখে যদি অঙ্কের যোগ বিয়োগ না শেখো, তাহলে পরবর্তীকালে ক্যালকুলাস করতে গেলে বা ম্যাট্রিক্স করতে গেলে যেরকম প্রবলেম হবে, ঠিক এখানেও তাই। যদি কনসেপ্টসগুলো না থাকে তোমার, তাহলে পরবর্তীকালে যে কোনো জিনিস অ্যাকাউন্টিং এর যে কোনো জায়গার থেকে তোমাদের যদি কোয়েশ্চেন হয়, তাহলে তোমরা কোনোটা হাত দিতে পারবে না, কোনোটা করতে পারবে না। তাহলে দাঁড়াচ্ছে কি বেসিক ফার্স্ট আমার কি দাঁড়াচ্ছে? বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্টের মূল ধারণা হচ্ছে, যখন কোনো বিজনেস কেউ করছে, সাপোজ এর এবিসি, এবিসি একজনের নাম, তিনি একটা বিজনেস স্টার্ট করেছে, তার নাম হচ্ছে এবিসি কোম্পানি লিমিটেড। বোঝা গেল? এবিসি একজনের নাম, যে হচ্ছে এই কোম্পানিটা
তৈরি করেছে কে? এবিসি কোম্পানি, তার নামেই কোম্পানিটা রয়েছে। এক কথায় চলতি কথায় আমরা যদি বলি তাহলে এই কোম্পানির মালিককে এবিসি। এবার এই কনসেপ্ট অনুযায়ী, বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী আমরা যেটাকে দেখব সেটা এইটা নয়, কে মালিক, কে তৈরি করলো, কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই। আমার দেখার বিষয় হচ্ছে কোনটা? আমার দেখার বিষয় হচ্ছে একে, যে কোনো ধরনের বিজনেসকে। সে বিজনেস হতে পারে প্রোপ্রাইটারশিপ, সে বিজনেস হতে পারে পার্টনারশিপ, সে বিজনেস হতে পারে কোম্পানি। কতগুলো এন্টিটি আছে, যেমন টোটাল এন্টিটিগুলোকে আমরা 7 থেকে 8 রকমে ভাগ করতে পারি, ঠিক আছে? তো তার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ পরীক্ষার তো আর টাইম তোমাদের এখন, যদি আমি 2 বছরের কোর্স করাতে শুরু করি তাহলে তোমাদের কোনোদিনই সেই জিনিসটা মাথায়ও ঢুকবে না, মাথায় থাকবেও না, পরীক্ষায় হবেও না। সুতরাং যেটুকু অল্প অল্প জেনে রাখার দরকার সেটুকুই আমি বলছি। 3 ধরনের এন্টিটির কথা আমরা বেশি জানবো, বেশি পড়বো, কারণ এই 3 ধরনের এন্টিটির থেকেই কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ, মানে সিঙ্গেল যারা ব্যবসা করে, যেমন মুদিখানার দোকান, যে কোনো কাপড়ের দোকান, প্রোপ্রাইটারশিপ বিজনেস তাদেরকে বলা হয়। পার্টনারশিপ, পার্টনারশিপ কাদেরকে বলা হয়? না, পার্টনারশিপ হচ্ছে 2জন বা 3জন ব্যক্তি মিলে যদি একটা বিজনেস করে। সাপোজ এইখানে প্রোপ্রাইটারশিপে একজন বিজনেস করছিল, সেই জায়গায় আরো দুজন ঢুকে গেল। যদি ঢুকে যায় তাহলে সে কোন ক্যাটাগরিতে চলে আসবে? পার্টনারশিপের ক্যাটাগরিতে চলে আসবে। হলো। এবার পার্টনারশিপের থেকেও বড় কিছু হয়, হ্যাঁ পার্টনারশিপের থেকেও বড় হয়, তাকে বলা হয় কোম্পানি। তাকে বলা হয় কোম্পানি। কোম্পানিও আবার 2 রকম ভাগে ভাগ হয়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কি বললাম? একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে এই হচ্ছে টোটাল, আমরা এই 3টে বিষয়ে পড়বো। এবং এদের কি কি, এদের এই ব্যবসা করতে গেলে এদের কি কি জিনিস জানতে হবে, তাদের কোন কোন মেথড জানতে হবে, সেইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাস করবো। তাহলে আমরা প্রথমে যেটা জানলাম যে বিজনেস একটা এন্টিটি, বিজনেস একটা এন্টিটি, সেই বিজনেসটা কত রকমের হতে পারে? এত রকমের হতে পারে। তাহলে যদি বিজনেস একটা এন্টিটি হয়, তাহলে এর সঙ্গে আর যে বিজনেসের মালিক তার সঙ্গে অবশ্যই একটা দূরত্ব বা একটা সম্পর্ক, সম্পর্ক তো আছেই, কিন্তু এরকম নয় যে এ এ যা করবে সেটাই মানে সাপোজ এবিসি কোনো একটা কিছু ফ্রড করলো, তো এবিসি যদি পার্সোনালি সেই জিনিসটাকে ফ্রড করে তাহলে এবিসি কোম্পানি লিমিটেড কোনোভাবেই তার জন্য দায়ী নয়। আবার এবিসি কোম্পানি লিমিটেড যদি কোনো ফ্রড করে তাহলে এর দায় এর উপরে যতটা বর্তাবে ততটাই এর উপরেও বর্তাবে। বুঝতে পারছি? তার মানে কি, বিজনেস এন্টিটি কথার মানে হচ্ছে যে বিজনেস স্টার্ট করবে, যে বিজনেসের স্টার্ট আপ, মানে স্টার্ট আপ, যার মানে ধরো আমি তাকে বললাম এন্টারপ্রেনিয়র, যে বিজনেসের স্টার্ট করছে। আর বা প্রমোটার যদি বলা হয়, প্রমোটার অনেক রকম নাম আছে, প্রমোটার আছে নাম, ডিরেক্টর আছে নাম, যারা কোম্পানি স্টার্ট করে তাদেরকে বলা হয় ডিরেক্টর, ঠিক আছে? তো আর যে কোম্পানি নিজে, কোম্পানি বা হোক প্রোপ্রাইটারশিপ হোক বা পার্টনারশিপ হোক, এরা কমপ্লিটলি আলাদা এন্টিটি, এরা কমপ্লিটলি আলাদা এন্টিটি। মানে এ যদি কোম্পানির কাছ থেকে টাকা নেয়, তবে একেও কোম্পানি যে টার্মে বলবে যে এই টার্মে তুমি আমার কাছ থেকে টাকা নিতে পারো, মানে হচ্ছে মালিক যদি কোম্পানির থেকে বা বিজনেসের থেকে যদি কোনো রকমের টাকা তোলে তাহলে সেটা মালিককে কোম্পানিতে ইন্টারেস্ট দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। বিজনেস এন্টিটি কনসেপ্টে এটাই বলে যে মালিকের সঙ্গে বিজনেসের কোনো রকমের কোনো যোগসাজশ বা মিল থাকবে না, তারা সম্পূর্ণ সেপারেট এন্টিটি। যেমন আমরা কোনো একটা কিছু বাড়িতে ধরো উম, আহ, কোনো বাচ্চা কাচ্চা যখন মানুষ করা হয় তখন যেরকমভাবে মানুষ করতে হয় কোম্পানি বা বিজনেসকে, সেরকমভাবে অ্যাজ এ প্যারেন্ট এই লোকগুলো যারা কোম্পানির প্রমোটার, মানে যারা কোম্পানি এস্টাবলিশ করেছে বা কোনো বিজনেস এস্টাবলিশ করেছে, তারা সেটাকে নার্সার করে, তারা সেটাকে যত্ন করে বড় করে তোলে। এবং তার প্রতিদান হিসাবে এই কোম্পানি বা বিজনেস তাদেরকে কি দিচ্ছে? না, তাদেরকে একটা প্রফিট দেয়। কোনো কোনো সময় লস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্রফিটের উদ্দেশ্যেই এই লোকগুলো এই কোম্পানি বা বিজনেস স্টার্ট করে। এবং বিজনেস স্টার্ট করার পরের থেকে, যেদিন থেকে স্টার্ট করলো সেদিন থেকে এ কমপ্লিটলি আলাদা। আমরা হিসেব করি কার? আমরা হিসেব করি বিজনেসের, নট কোম্পানি। এই নট তাদের মালিকের বা তাদের প্রমোটারের। এই জিনিসটা যদি ভালো করে মাথায় ঢোকাতে পারো তাহলে দেখবে অ্যাকাউন্টসের অর্ধেক জিনিসের গোলমাল পাকানো বন্ধ হয়ে গেছে। এইখানেই সবাই মানে গোল্লা খায়। কেন? সেটা হচ্ছে সবসময় নিজের কথা ভাবে। যখন আমি একটা কোনো কিছু বলবো যে অ্যাকাউন্টিং এর এই জিনিসটা এইরকম, সাপোজ অ্যাকাউন্টিং এর একটা ট্রানজাকশনের কথা আমি বলি, অ্যাকাউন্টিং সবকিছু ট্রানজাকশনের মাধ্যমে চলে। যেমন আমরা অঙ্কে দেখেছি প্লাস মাইনাস করে চলে, এখানে সমস্ত কিছু একটা ট্রানজাকশন, এবং সেই ট্রানজাকশনে ডেবিট ক্রেডিট মেনে সবকিছু হয়। তো ডেবিট ক্রেডিটের কথা যদি আমি বলি বা একটা ট্রানজাকশনের কথা আমি যদি বলি, যেমন রামবাবু, যদি আমি বললাম রামবাবু স্টার্টেড বিজনেস, স্টার্টেড বিজনেস, ঠিক আছে, স্টার্টেড বিজনেস উইথ রুপিস 1 লাখ।
যদি আমি এই কথাটা বলি, তাহলে রামবাবু একটা বিজনেস স্টার্ট করেছে, সেই বিজনেসটা নিশ্চয়ই কোনো নাম আছে, নিশ্চয়ই নাম আছে। তাহলে রামবাবু সেই বিজনেসে, সাপোজ সেই বিজনেসের নাম হচ্ছে রাম অ্যান্ড সন্স, রাম অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ, রাম অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। তাহলে এ কোথায় বিজনেসে টাকা খাটিয়েছে? একে টাকা দিয়েছে। তার মানে এ হচ্ছে এর কাছে লায়াবল। কি বললাম? এ এই যে এ যেহেতু আলাদা এন্টিটি, আমরা একটু আগেই শিখেছি যে বিজনেস এন্টিটি কনসেপ্টে কি বলে, দুটো পৃথক সত্তা, বিজনেস এবং বিজনেস ওনার দুজন পৃথক সত্তা। তাহলে এ যদি একে টাকা দেয়, তাহলে এর কাছে কি থাকবে? লায়াবিলিটি হয়ে থাকবে। কার টাকা লায়াবিলিটি হয়ে থাকবে? এর টাকা, মানে একে ফেরত দিতে পারে, যাকে আমরা বাংলায় বলি দেনা, বলি না, দেনা। তো এই বিজনেসের কিন্তু দেনা আছে রামবাবুর কাছে। তো রামবাবু কি করবে? রামবাবু এই যে 1,00,000 টাকা দিল, সেই 1,00,000 টাকা একে দিয়ে বলবে, ঠিক আছে আমি তোমাকে টাকাটা দিচ্ছি, কিন্তু সেই টাকার এগেইনস্টে আমাকে যেন তুমি প্রফিট দাও। নাহলে শুধু শুধু এই লোক কেন দিতে যাবে? এ তো একটা নিজস্ব বিজনেস এন্টিটি, যদিও হোক আর্টিফিশিয়াল এন্টিটি, তাও তো একটা এন্টিটি। সুতরাং এ লায়াবেল থাকবে এর সঙ্গে। সেই জন্য যেহেতু লায়াবেল থাকে, যেহেতু লায়াবিলিটি, সেহেতু এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টিং এটাকে ক্যাপিটাল হিসেবে ট্রিট করি। আর ক্যাপিটাল সবসময় লায়াবিলিটি হয়। ক্যাপিটাল কি হয়? সবসময় লায়াবিলিটি হয়। কার লায়াবিলিটি হয়? না, বিজনেসের লায়াবিলিটি হয়। বিজনেস, আমরা সবসময় চেষ্টা করব, আমরা সবসময় জানবো যে আমরা বিজনেসের অ্যাকাউন্টিং করতে এসেছি, নট রামবাবুর অ্যাকাউন্টিং করতে এসেছি। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে টোটাল বিজনেস এন্টিটি কনসেপ্ট। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে যে বিজনেস এন্টিটিতে কি বলছে, বিজনেস এন্টিটির সাপোজ কোনো একটা এরকম নাম দিয়ে দিল, আর একটা বিজনেস দিয়ে দিল, বলে দিল যে এই এর মধ্যে কার অ্যাকাউন্টিং আমরা করতে চাইছি, তখন তোমাদের সেইখানে টিক দিতে হবে যে কি বিজনেসের নাম নাকি রামবাবুর নাম। রামবাবু যদি ড্রয়িং করে বিজনেস থেকে, যদি কোনো টাকা পয়সা তুলে নেয়, লাগতেই পারে টাকা পয়সা, মানে প্রফিটের টাকা বা অন্য কোনো সময় টাকার দরকার হলো, তাহলে বিজনেসও সেটাকে লিখে রাখবে, না এটা ড্রয়িং হিসেবে রামবাবু তুলে নিয়েছে, পরে রামবাবুকে সেই টাকা আবার ফেরত দিতে হবে। যতদিন না দেবে ততদিন পরে তাকে ইন্টারেস্টও দিতে হবে তার উপরে। তাহলে এই হচ্ছে সিমিলার জিনিস যেটা বিজনেস এন্টিটি কনসেপ্টে বলছে। এরপরে আরেকটা কনসেপ্ট যেটা আসে, সেই কনসেপ্টটা হচ্ছে সেই কনসেপ্টটা হচ্ছে সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটাকে আমরা বলি গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন, গোয়িং কনসার্ন। বিজনেসকে যখন তুমি কোনো এস্টাবলিশ করবে, কি যে কেউ বিজনেসের এন্টারপ্রেনার হোক বা যে কেউ যখন কোনো বিজনেস স্টার্ট করবে, তখন আমরা ধরে নেব যে বিজনেসটা লং রানের জন্য এস্টাবলিশ করা হয়েছে। এরকম নয় আজকে বিজনেস শুরু করলাম, 1 সপ্তাহ পরে আমি বন্ধ করে দিলাম, সেরকমভাবে আমি অ্যাকাউন্টিং করব না। আমি অ্যাকাউন্টিং কিভাবে করব? আমি অ্যাকাউন্টিং করব সেইভাবেই যাতে বিজনেসটা ফর এভার চলে। এটাকেই বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। কেন গোয়িং কনসার্ন কনসেপ্ট? কারণ দেখো, এটা আসার উদ্দেশ্যটা কি? এটা আসার উদ্দেশ্য হচ্ছে সবসময় কোনো অ্যাকাউন্টিং পিরিয়ডে যখন আমরা অ্যাকাউন্টিং করি, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং করার সময় কোনোদিন একটা বছর বা একটা মাস এর মধ্যে কোনোদিন সেটা শেষ হতে পারে না, সেটা হয় না, কারণ এটা অনগোয়িং প্রসেস। এটা সায়েন্স নয় বা আর্টস নয় যে এখানে ইতিহাস পড়লাম, ইতিহাস এখানে শেষ হয়ে গেল, এরকম নয়। এটা যত প্র্যাকটিক্যাল জিনিস, তো দুনিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত ব্যবসা চলবে, আর ব্যবসা চলবে মানে অ্যাকাউন্টিং এর প্রসেসটা সারা জীবন চলে থাকবে। এবার সেহেতু কি হয়, সাপোজ আমি এই বছর একটা বিজনেসে নামলাম, সেখানে কিছু জামা কাপড় কিনলাম, জামা কাপড়ের বিজনেস করবো, মানে ফ্যাশন, মানে একটা দোকান দেবো, জামা কাপড়ের দোকান দেবো। তাহলে আমি যে জামা কাপড়গুলো কিনলাম, এই জামা কাপড়গুলো তোমরা একটু ভেবে বলো তো, যে যতটুকু কিনেছি প্রত্যেকটা কি এই বছরে বিক্রি হয়ে যাবে? আর যদিও বা বিক্রি হয়ে যায়, ধার যেটুকু মার্কেটে হয়ে থাকবে সেটা কি আমি সেই বছরের মধ্যে পাবো? না, পাবো না। এরকম অনেক কমপ্লিকেশনস থাকে। সুতরাং এই কমপ্লিকেশনের জন্য আমাদের কি করতে হয়, ওটাকে ফরওয়ার্ড করে নিয়ে যেতে হয় নেক্সট ইয়ারে। হ্যাঁ, এই বছর জামাটা বিক্রি হলো না, ঠিক আছে, আমি নেক্সট ইয়ারে জামাটা বিক্রি করে দেবো। তাহলে যদি এইরকম কনসেপ্টে আমি যদি বিজনেস স্টার্ট করি যে না 1 বছরেরই অ্যাকাউন্টিং করব, 1 বছর বিজনেসটা 1 বছরের জন্যই হবে, ঠিক আছে, তাহলে সমস্যাটা কি হবে? যত স্টক পড়ে থাকলো, তোমার বাইরে দেনা পড়ে থাকলো, যাই পড়ে থাকলো, তুমি তো স্টপ করে দিয়েছো, বিজনেস তো স্টপ করে দিয়েছো, তার মানে তারাও আর তোমাকে কোনোদিন টাকা ফেরত দেবে না, তোমার স্টকে যা মাল পড়ে রয়েছে সেগুলো পচবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। সুতরাং এই কনসেপ্ট মেনে আমরা করি কি, গোয়িং কনসার্ন কনসেপ্ট যখনই হয়, তখনই এই গোয়িং কনসার্ন কনসেপ্ট আরও অনেক কিছু আছে। অ্যাসেট ধরো কিনলাম, সেই অ্যাসেটটার আমরা ভ্যালুয়েশন, যতদিন না পর্যন্ত অ্যাসেটটা কমপ্লিট রুইন হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছি, ততদিন পর্যন্ত আমরা অ্যাকাউন্টিংয়ে সেই অ্যাসেটটাকে দেখাবো, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন যদি কিছু হয় সেটাকে দেখাবো, এগুলো দেখাতেই থাকতে হবে। যদি সিঙ্গেল ইয়ার যদি হয়, 1 বছর পরে বন্ধ হয়ে গেল, তাহলে এই অ্যাসেটটার কি হবে? এই অ্যাসেটটার ভ্যালুয়েশনই বা কি হবে? হ্যাঁ, যদি তোমাকে বন্ধ করতে হয় তাহলে প্রপারলি বন্ধ করতে হবে, শাটডাউন করে দিতে হবে একদম প্রপারলি, এবং তার ফলে সেখানে যত লায়াবিলিটি আছে সব মিট আপ করে দিতে হবে, অ্যাসেট যা আছে বিক্রি করে দিতে হবে, সমস্ত কিছু করে ক্লোজ আপ করতে হবে, সেটাকে আলাদা জিনিস, সেটা ক্লোজ আপ করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে না, ক্লোজ আপ করার কোনো ইচ্ছে নেই, তাহলে আমাকে মনে রাখতে হবে যে বিজনেস ফর এভার বিজনেস চলবে, এবং বিজনেসটাকে
কোনো রকমভাবে যাতে বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখার দরকার আছে বা সেদিকে লক্ষ্য থাকবে, এবং সেটাই কনসেপ্ট, বিজনেস চলবে এই কনসেপ্ট নিয়েই আমরা এগোবো, এবং সেই কনসেপ্ট নিয়ে আমরা অ্যাকাউন্টিং করবো। অ্যাকাউন্টিং এর লাস্টে আমরা কিছু ব্যালেন্স থাকলে সেই ব্যালেন্সগুলোকে রেখে দেবো, এবং সেই ব্যালেন্সগুলোকে নেক্সট ইয়ারে গিয়ে আমরা সেটাকে আবার আগের বছর থেকে তুলে নিয়ে নেক্সট ইয়ারে আসবো। গোয়িং কনসার্ন কনসেপ্টের এই একটা মূল বক্তব্য। ঠিক আছে, এরপরের কনসেপ্ট হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। কি এরপরের কনসেপ্ট হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। যারা যারা ভাবছো যে না স্যার পিডিএফ দিলে ভালো হয়, পিডিএফ আমি অবশ্যই প্রোভাইড করবো, বাট পিডিএফ পড়ার আগে বুঝে নাও, তাহলে জিনিসগুলো অনেক পড়ার সময় অনেক সহজ হবে। মানি মেজারমেন্ট কনসেপ্ট বলতে কি, মানি মেজারমেন্ট কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে মানি রিলেটেড ব্যাপার আছে। মানি মেজারমেন্ট কি জিনিস না, কোনো বস্তু বা কোনো ট্রানজাকশন, আমরা এমন কোনো ট্রানজাকশন বা এমন কোনো জিনিসের অ্যাকাউন্টিং করব না যেখানে কোনো টাকা পয়সার ইনভলভমেন্ট নেই, সেরকম ধরনের কোনো ট্রানজাকশন আমরা করব না। যেমন আমি তোমাকে ভালোবাসি, এর ভিতরে টাকা পয়সার কোনো রকমের লেনদেন নেই। হ্যাঁ, এখানে লেনদেন হতে পারে যদি কোনো একটা গিফট কাউকে দেয় এবং সেই গিফটের যদি মূল্য তার কাছ থেকে নেয়, সাপোজ কেউ সে মানে কোনো বয়ফ্রেন্ড কোনো গার্লফ্রেন্ডকে গিয়ে একটা গিফট দিল এবং বললো যে এই গিফটটা নাও এবং তার বিনিময়ে আমাকে টাকা দেবে, তাহলে এটা বিজনেস এন্টিটি বা বিজনেস ট্রানজাকশন হিসাবে আমি দেখাতে পারবো। কিন্তু আমি শুধুমাত্র একটা গিফট দিলাম, তার রিটার্ন কিছু নিলাম না বা কিছু করলাম না, তার কোনো মূল্য নেই, তার অ্যাকাউন্টিং এ ভার্সানে তো সে আসবেই না। যদিও বা যদি কেউ টাকা নেয় সেটা তার পরবর্তীকালে তার কি দশা হবে সেটা সেই বুঝবে ভালো। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা কি করব, যার মানিটারি কনসিডারেশন আছে, যে বস্তু মানিটারি মানে যে বস্তুকে পয়সা দিয়ে তার ভ্যালুয়েশন করা যায়, সেই বস্তুরই একমাত্র আমরা অ্যাকাউন্টিং এর মধ্যে নিয়ে আসবো। বাকি কোনো ট্রানজাকশন আমরা অ্যাকাউন্টিং এর মধ্যে আনবো না। হ্যাপাজার্ড হয়ে যাবে, কত ট্রানজাকশন, প্রচুর ট্রানজাকশন হয়। ট্রানজাকশন কি আর ইভেন্ট কি, এই জিনিসটা নিয়ে আমি পরের লেকচার আলোচনা করবো। ঠিক আছে, তার আগে এইগুলো বলে দিই যে তাহলে আমরা কি মানি যদি কোনো ট্রানজাকশনে বা কোনো কথার ভিতরে যদি মানি না থাকে, একটা বিজনেস চলছে, একটা বিজনেসে এসে কেউ দোকানদার সাপোজ কাস্টমার এসে বললো আমাকে এক ব্যাগ মানে দিন, ভালোবাসা দিন 1 ব্যাগ। ঠিক আছে, তো সে 1 ব্যাগ ভরে দিয়ে দেওয়ার তার কি কোনো মূল্য আছে, তার কোনো মানিটারি ভ্যালু নেই তো, সুতরাং তার কোনো মানিটারি যখন ভ্যালু নেই তখন তার এন্ট্রিও আমরা করবো না। ঠিক আছে, তো তাহলে মানি মেজারমেন্ট কনসেপ্ট বোঝা গেল। মানি মেজারমেন্ট পরে আসছে অ্যাকাউন্টিং পিরিয়ড, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড মানে হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টিং করছি, এই অ্যাকাউন্টিংটা তো আমি প্রথমে বললাম ফরএভার, মানে কোনোদিন বন্ধ হবে না সেই হিসাবে আমরা করছি। তাহলে কি আমরা অ্যাকাউন্টিংটা কোনো জায়গায় মানে আজকে ধরো শুরু করলাম, আজকে শুরু করার পরে আমি অ্যাকাউন্টিং বন্ধ করছি না, আমি অ্যাকাউন্টিং করেই যাচ্ছি 20-30 বছর পরে গিয়ে আমি সেটাকে দেখলাম যে আমার অ্যাকাউন্টিং এর কি অবস্থা হয়েছে না হয়েছে, দেখি তো একটু কি জিনিস হয়েছে, কারণ এতদিন তো ফ্লো চলছিল। 20-30 বছর পরে গিয়ে আমার মাথায় টনক নড়লো যে না, দেখি তো আমার ব্যবসায় কি আলটিমেট হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যবসা তো চলেই যাচ্ছে, ট্রানজাকশন হয়েই যাচ্ছে, আর তার কোনো না ভ্যালুয়েশন বের করছে কেউ, না কেউ তার মূল্যায়ন করছে, কিছুই করছে না। তো সেই রকম পরিস্থিতিতে আমরা কি করি, এক একটা করে পিরিয়ড বেছে নিই। পিরিয়ড মানে ধরো আমরা 1 বছর 1 ইয়ার, সেটা জানুয়ারি থেকে ডিসেম্বরও হতে পারে, সেটা এপ্রিল থেকে মার্চ হতে পারে, এটাই সর্বজন সম্মত। এপ্রিল টু মার্চ সারা বিশ্বে এটাকেই হিসেব করা হয় যে এটাই অ্যাকাউন্টিং পিরিয়ড, মানে 1 এপ্রিল টু 31 মার্চ, 1 বছর। এই 1 বছরের অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যত যা কিছু ট্রানজাকশন হবে সেখানে সেটাকে শেষ করা মানে কি, সেখানে সেটাকে ব্যালেন্স করে কতটা প্রফিট হলো কতটা লস হলো তার মূল্যায়ন করার পরে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব, সেটাকে আমরা নেক্সট ইয়ারে নিয়ে যাবো। ব্যালেন্স যা যা থাকবে সেটাকে আমরা নেক্সট ইয়ারে নিয়ে যাবো। কিন্তু এই পিরিয়ডের মধ্যে আমাকে একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট আমাকে অবশ্যই করতে হবে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কি, যে এই আপাতত এইটুকু শুনে রাখো, যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা প্রফিট বা লস বের করি তাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলা হয়। ব্যালেন্স শিট জিনিসটা কি, ব্যালেন্স শিট হচ্ছে সেই জিনিস যে আমার কোম্পানিতে স্থাবর অস্থাবর কি কি সম্পত্তি রয়েছে এবং আমার কার কার কাছে দেনা রয়েছে সেটাকে যে জায়গায় তুলে রাখি সেটাকে আমরা বলি ব্যালেন্স শিট। তাহলে প্রত্যেক অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে আমরা এই ব্যালেন্স শিট পিএল কাটবো অবশ্যই, এবং তার পরের বছরও ফরওয়ার্ড করবো। এখন যে এই প্রফিটটা হলো সেই প্রফিটটা পরের বছর চলে যাবে। এখন ব্যালেন্স শিটে যে আইটেম অ্যাসেট হিসেবে রয়েছে সেই অ্যাসেটের ভ্যালুয়েশনগুলো, যেটা ফাইনাল ভ্যালু হয়েছে সেই ফাইনাল ভ্যালুগুলো আবার পরের বছর চলে যাবে। এটা তো অবশ্যই গোয়িং কনসার্ন যেহেতু চলতেই থাকবে, কিন্তু একটা জায়গায় এসে আমাকে স্থির করতে হবে যে এই জায়গাটায় দাঁড়িয়ে আমার অ্যাসেটের ভ্যালুয়েশন কি হলো, আমার লাইবিলিটির ভ্যালুয়েশন কি হলো, আমার প্রফিট হলো না লস হলো, সেই জিনিসটা আমাকে বোঝাতে হবে। এবং সেই জিনিসটা যাতে বোঝানো যায় সেজন্য প্রত্যেক বছর একটা অ্যাকাউন্টিং পিরিয়ড
ধরা হয় সেই অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে আমরা সমস্ত কিছু করে ফেলি। তাহলে এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এবার যদি আমি কিছু প্রিন্সিপালের কথা বলি, বেসিক কনসেপ্টস গেল, এবার যদি আমি কিছু প্রিন্সিপালের কথা বলি, তাহলে প্রিন্সিপালগুলো কি কি? প্রিন্সিপালের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ডুয়াল সিস্টেম। ডুয়াল সিস্টেম বা আমরা ডবল এন্ট্রি সিস্টেমও বলে থাকি একে, ডবল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে, যা যা বলছি মাথায় রাখো এবং সেটাকে নোট করার চেষ্টা করো। ডুয়াল সিস্টেম বা ডবল এন্ট্রি সিস্টেম, কোথাও কোথাও ডুয়ালিটিও বলা হয়, ডুয়ালিটিও বলা হয়। তাহলে এই জিনিসটাতে কি হয় না, এই জিনিসটার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ে তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লায়াবিলিটি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল, ঠিক আছে? তো এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, এই তিনটে জিনিস সের উপরে বেস করে টোটাল আমাদের অ্যাকাউন্টিংটা হয়। যখন আমরা ব্যালেন্স শিট ড্র করি, ব্যালেন্স শিট ড্র সময় এই তিনটে জিনিস আমাদের থাকে এবং এই তিনটে জিনিসের একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটাকে আমরা ডবল এন্ট্রি ইকুয়েশন বলি। সেই ইকুয়েশনটা কি না, সেই ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। মানে এই সমীকরণটা তোমাকে অবশ্যই মেলাতে হবে, তবেই তোমার ব্যালেন্স শিট মিলবে, বা তুমি বলতে পারো যে আমার একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের আমার সমস্ত কিছু শেষ হয়েছে, মানে আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি, তাই তো? তাহলে কিভাবে মিলবে না, অবশ্যই মিলবে। যেহেতু এটা ডবল এন্ট্রি সিস্টেম বা ডুয়ালিটি সিস্টেম, সেহেতু এখানে একটা সিস্টেম কাজ করে, সেটা হচ্ছে আমার ডেবিট সাইডে যা থাকবে, ধরো ডেবিট সাইড ক্রেডিট সাইড মানে হচ্ছে এমন একটা জিনিস, ধরো প্লাসে যা থাকবে আর মাইনাসে যা থাকবে, প্লাস আর মাইনাস এই দুটো দিক সবসময় সমান থাকবে। ঠিক আছে তো? তাহলে এখানে অ্যাসেট মানে হচ্ছে আমাদের সম্পত্তি, বিজনেস। আর এটা হচ্ছে লায়াবিলিটি আর ক্যাপিটাল। লায়াবিলিটি মানে হচ্ছে দিতে হবে, দেনা দিতে হবে, আর ক্যাপিটাল মানে হচ্ছে যে মালিক সে আমাকে দিয়েছিল। তাহলে এই দুটো জিনিসের সমান সমান যদি অ্যাসেট না হয় তাহলে গড়বড় আছে, তাহলে ভাবতে হবে যে গড়বড় অবশ্যই কোম্পানিতে আছে। কারণ যদি কমপ্লিট তুমি একটা স্ট্রাকচার বানাও প্রথম থেকে, মানে একদম অ্যাকাউন্টিং শুরু হওয়ার থেকে তুমি যদি একটা স্ট্রাকচার বানাও, সেই স্ট্রাকচারে সবসময় এটা মাথায় রাখতে হবে যে অ্যাসেট আর অ্যাসেটের সঙ্গে লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, লায়াবিলিটি ক্যাপিটাল এক হবে, হতেই হবে। কারণ আমি যে অ্যাসেটগুলো ক্রিয়েট করছি, সেই অ্যাসেটগুলো কোথা থেকে ক্রিয়েট করছি? সেই অ্যাসেটগুলো ক্রিয়েট করছি ক্যাপিটাল থেকে। ভালো করে বুঝবেন, আমি ব্যবসা শুরু করছি, আমি 1,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। এবার এই 1,00,000 টাকার মধ্যে আমি 50,000 টাকা কি করলাম? 50,000 টাকার দিয়ে আমি অ্যাসেট কিনলাম। তার মানে কি, এইখানে এই ক্যাপিটালেই তো 1,00,000 টাকা ছিল, সেই টাকাটাই তো এখানে গেল, বাইরের থেকে তো টাকা আসছে না। তাহলে এখানে 50,000, এখান থেকে 50,000 নিয়ে আমি এটা করেছি। তাহলে আপাতত এই 50,000 অ্যাসেট, আর ক্যাপিটাল হিসাবে কি থাকলো? ক্যাপিটাল হিসাবে আরো 50,000 থাকলো। ক্যাপিটালে 50,000 থাকলো আর অ্যাসেটে 50,000 থাকলো, দুটো সমান হলো? ভালো করে একটু দেখো তো বোর্ডের দিকে তাকিয়ে, এটা ইকুয়ালস টু এটা 50,000, এপাশেও 50,000, এপাশেও 50,000 হতে বাধ্য। এটা হয়, সব সময় হয়। আর লায়াবিলিটিও ঠিক সেম জিনিস, আমি যে টাকাটা নিয়েছি সেই টাকাটা, মানে যে টাকাটা নিয়েছি সেই টাকাটার থেকে লায়াবিলিটি কোনগুলো? লায়াবিলিটি হচ্ছে আমরা যখন বাইরের থেকে কিছু পারচেস করি বা কিছু করি, বাইরের থেকে যখন লোন নিই, তখন সেইগুলোকে আমরা লায়াবিলিটি বলি। তাহলে সেই লোনের টাকাগুলো বা বাইরে পারচেস করলাম সেই টাকাগুলো কোথায় ঢুকছে? সেই টাকাগুলো অ্যাসেট ফরমেশনে ঢুকছে। ঠিক আছে, অ্যাসেট ফরমেশনে ঢুকছে, অথবা সেই টাকাগুলো ডে টু ডে বিজনেস মানে প্রফিট করার জন্য ঢুকছে। আর প্রফিট কি হয়? প্রফিট ক্যাপিটালের থেকে বাদ চলে যায়। প্রফিট কি হয়? প্রফিট ক্যাপিটালের সঙ্গে অ্যাড হয়। তাহলে লায়াবিলিটি থেকে যে জিনিসটা পেলাম সেটা আবার ক্যাপিটালের সঙ্গে অ্যাড হয়ে গেল। এইভাবে সবসময় মনে রাখবে, অ্যাসেটের সঙ্গে লায়াবিলিটি আর ক্যাপিটাল সবসময় ইকুয়াল থাকে। এবং এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন এরকম ভাবে খুব আসে পরীক্ষায়, যে তোমাকে দিয়ে দিল এত লায়াবিলিটি দিয়ে দিল, এত কিছু দিয়ে দিল, তাহলে তোমাকে বলতে হবে যে এখান থেকে ধরো সাপোজ অ্যাসেট দিয়ে দিল আর ক্যাপিটাল দিয়ে দিল আর একটা টোটাল অ্যামাউন্ট দিয়ে দিল, তাহলে যেহেতু দুটো সমান তোমাকে তখন এই মিসিং ফিগারটা বার করতে হবে। এটা এক্স, এলটা হচ্ছে এক্স দেয়নি, এই মিসিং ফিগারটা বার করতে হবে। কেমন? ধরো এটা 5,00,000 আর এটা হচ্ছে 4,00,000 দিয়ে দিল, ক্যাপিটাল করে দিল 4,00,000, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো লায়াবিলিটি কত হবে? তাহলে তুমি এই ইকুয়েশন থেকে বুঝতে পারলে যে না, এখানে 5,00,000 রয়েছে, এখানে যদি 5,00,000 থাকে তাহলে এপাশেও 5,00,000 হতে হবে, 4,00,000 অলরেডি রয়েছে, তাহলে এখানে এটা কি হবে? 1,00,000 হবে। দ্যাট ইজ এইরকম ছোট ছোট কনসেপচুয়াল প্রবলেম কিন্তু তোমরা পাবে। তাহলে এটা গেল ডুয়ালিটি সিস্টেম। তারপরে আসছি আমি রেভিনিউ রেকগনিশন। এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো কোয়েশ্চেন তো আমি লাস্ট ইয়ারে 2023 কোয়েশ্চেনেই আমি দেখেছি।
রেভিনিউ রেকগনিশন খুব ইম্পর্টেন্ট জিনিস, এর ভিতরে অনেক কিছু আছে, এটা আমি আপাতত ছোটখাটো করে বলে রাখছি, কিন্তু পরবর্তীকালে একে নিয়ে আমি আবার চর্চা করবো, যখন এই রেভিনিউ রেকগনিশনের স্ট্যান্ডার্ড পড়াবো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়াবো, তখন আমি ডিটেলসে বলবো। রেভিনিউ রেকগনিশন মানে হচ্ছে, মূল কথা হচ্ছে, যখন আমার কাছে ইনকাম আসবে, ইনকাম মানেই রেভিনিউ, যখন আমার কাছে রেভিনিউ বা ইনকাম আসবে, সেটা তখনই আমি অ্যাকাউন্টিংয়ে নিয়ে আসবো, যখন সেই জিনিসটা কনফার্ম হবে আমার কাছে এবং আমার কাছে টাকাটা এসে যাবে। হয় বিক্রি করেছি, বিক্রি করার পরে রেভিনিউ এসছে, বিক্রি কোনো জিনিস না বিক্রি করলে তো রেভিনিউ আসবে না, ধরো আমি সেল করলাম, সেল করে আমার কাছে ইনকাম আসবে, তো সেল করে যদি ইনকামটা আমার কাছে চলে আসে তো ওয়েল অ্যান্ড গুড, রেভিনিউ রেকগনিশন তো হয়ে গেল। অথবা যদি ক্রেডিট সেল করি, ঠিক আছে, তো ক্রেডিট সেল করার পরে আমাকে আনতে হবে, কিন্তু আমি সার্টেন জানি যে ক্রেডিট সেল হয়েছে, যেহেতু ডেটার্স আমার কাছে, যাকে আমি ক্রেডিটে সেল করি সে আমাকে টাকা দেবে, সেই জন্য সেই জিনিসটাও আমি রেকগনাইজ করবো, সেই জিনিসটাকেও আমি রেকগনাইজ করবো। কিন্তু মানে এগুলো দেখো, সবকিছু ঘটনা ঘটছে তারপরে আমি রেকগনাইজ করছি, ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে তারপরে রেকগনাইজ করছি। কিন্তু এক্সপেন্সেস এর ক্ষেত্রে কি হয়, এক্সপেন্সেস এর ক্ষেত্রে আমরা যদি সামনের কোনো এক্সপেন্সেস থাকে, ধরো এই বছর কিন্তু কোনো এক্সপেন্সেস নেই, কিন্তু সামনের বছর কোনো এক্সপেন্সেস হবে, সেই হিসাবে আমাদের কিছু যদি প্রভিশন করতে হয়, তাকে বলা হয় প্রভিশন। কি বলা হয়? প্রভিশন। আমাকে যদি কোনো প্রভিশন করতে হয়, সেই প্রভিশনটা আমরা অবশ্যই করতে পারি। এক্সপেন্সেস এর ক্ষেত্রে হয়, এক্সপেন্সেস এর ক্ষেত্রে কি হয়, এক্সপেন্সেস হয়নি কিন্তু তাও আমি তার জন্য একটা প্রভিশন, আলাদা একটা টাকা রেখে দিলাম, কিসের জন্য না, পরবর্তীকালে যদি এক্সপেন্সেসটা হয় তাহলে এখান থেকে সেটা মিটিয়ে দেবো। কিন্তু রেভিনিউ এর ক্ষেত্রে যখন আমার কাছে টাকা আসবে তখনই আমাদের কিন্তু জিনিসটাকে রাখতে হবে, ঠিক আছে? তো যেমন আমি আগেরটা বললাম, ওই ডুয়ালিটি কনসেপ্টের আরেক নাম হচ্ছে ম্যাচিং কনসেপ্ট, মানে দুপাশ সমান হবে। এই জন্য অ্যাকাউন্টিং এ যখনই ফাইনাল অ্যাকাউন্টিং করা হয়, ফাইনাল অ্যাকাউন্টিং এর ব্যালেন্স শিটের বোথ সাইড সবসময় মিলে যায়, এবং না মিললে তোমার বুঝতে হবে যে তোমার কোনো গলদ আছে, বা তুমি কোথাও কোনো জিনিস মিস করে গেছো, কোনো আইটেম মিস করে গেছো, বা কোনো প্রসেসে গন্ডগোল রয়েছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি হয় আমাদের রেভিনিউ রেকগনিশনের ক্ষেত্রে, তখনই রেভিনিউ রেকগনাইজ করবো যখন আমি সার্টেন এবং আমার কাছে টাকা এসে গেছে, সেল হয়ে গেছে, সেই পয়েন্টে গিয়ে আমি রেভিনিউ রেকগনাইজ করবো। কিন্তু এক্সপেন্সেসের ক্ষেত্রে আমার ফোর্সিয়েবল, মানে আগামী যদি কোনো খরচা হয় তার জন্য আমি একটা প্রভিশন রেখে দিতে পারি, ঠিক সেই ঘটের মতো বা ঠিক সেই পিগি ব্যাংকের মতো, যে আমার সামনের বছর বা ভবিষ্যতে যদি কোনো খরচা করতে হয়, আমি পিগি ব্যাংক ভেঙে আমি সেই খরচাটা করবো। তাহলে সেটাও আমাদের এই অ্যাকাউন্টিং পিরিয়ড, যদিও এই অ্যাকাউন্টিং পিরিয়ডের জিনিস নয়, এটা সামনের কোনো হয়তো পরের অ্যাকাউন্টিং পিরিয়ড বা তার পরের অ্যাকাউন্টিং পিরিয়ডে আসবে, কিন্তু এই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি প্রভিশন করে রাখতে পারি। এক্সপেন্সেসের ক্ষেত্রে রাখা যায়, কিন্তু আমি সামনের বছর কোনো টাকা পাবো বা 2 বছর 3 বছর পরে কোনো টাকা পাবো, তখন তুমি রেভিনিউ রেকগনিশনে সেটা কিন্তু দেখাতে পারবে না, ঠিক আছে? বা এরকম বললে যে আমি সেল করব, আমি সামনের বছর সেল করব তারপরে আমি টাকা পাবো, সেই ধরনের জিনিস রেভিনিউ রেকগনিশনে কোনোদিন আসবে না। বোঝা গেল? এই হচ্ছে তোমার কিছু প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টিং কনসেপ্ট আমরা কিছু বললাম। কনভেনশন যেগুলো আছে বা কনভেনশনের মতো যেগুলো প্রিন্সিপাল, কনভেনশন লাইক প্রিন্সিপাল আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা অবশ্যই যারা যারা ইপিএফওর কোর্স করবে ভাবছো, তারা অবশ্যই আমার লাইভ ক্লাসে জয়েন হতে পারো। 10 তারিখের পর আমার লাইভ ক্লাস শুরু হবে, 10 তারিখের পর ফুল কোর্স শুরু হবে। যে যে জিনিসগুলো আমি এখানে পড়াচ্ছি সেই জিনিসগুলো তো থাকবেই, তাছাড়া এক্সট্রা যারা লাইভ ক্লাসে জয়েন হবে বা যারা আমাদের সঙ্গে জয়েন হবে, তারা এক্সট্রা কিছু মেটেরিয়াল পাবে, এক্সট্রা কিছু ভিডিওস পাবে, এগুলো কিন্তু থাকবে। বাকি যেমন ইউটিউবে আমি যেরকম ভিডিও করি, আমরা যদি কারো যদি এরকম মনে হয় যে না আমি কোনো কোর্সে ভর্তি হবো না বা কিছু হবো না, তাহলে আমি সমস্ত ইউটিউবেও যে জিনিসগুলো আমি পড়াবো সেই জিনিসগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাও কিন্তু তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই, নেক্সট দেখা হবে, পরে দেখা হবে। আজকে তাহলে এইটুকুই, পরে নেক্সট ভিডিওতে নিয়ে আমি আসবো কি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী কনভেনশনসগুলো বা প্রিন্সিপালসগুলো।